ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা আগের ক্লাসে দেখেছি যে ইকোনমি স্ট্র্যাটেজি ভিডিও, যে ইকোনমিতে আমরা টোটাল 100টা কোশ্চেন দেখে নেব। আর এটা হচ্ছে আমাদের কি পেপার ফাইভের। আর এই পেপার ফাইভ কিন্তু 100 মার্কস মানে কিন্তু একটা হিউজ নাম্বার। তো আজকের ভিডিও থেকে আমরা বুঝতে পারবো যে কিভাবে ইকোনমি কোশ্চেন্সগুলোকে ট্যাকেল করা দরকার, এবং তার সাথে সাথেও যে কোন কোন স্ট্যাটিক টপিক রয়েছে আর কি কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে জিজ্ঞেস করছে সেগুলো কিন্তু সব দেখে নেব। আর কি কি ফ্যাকচুয়াল কোশ্চেন্স আসছে আর কতটা কনসেপচুয়াল কোশ্চেন্স আসছে সেটাও কিন্তু আমরা দেখতে চলেছি। ওকে, সো স্টে টিউনড। আর আমরা চলো তাহলে আজকে শুরু করি ইকোনমির লেকচারটা। প্রথমত বলে রাখি এটা 2023-এর পেপার। আর ইকোনমি পেপারে আজকে আমরা দেখতে চলেছি কিভাবে মেন্সের কোশ্চেন্সগুলোকে সলভ করতে পারবো। তো চলো শুরু করা যাক। বলেছে দেখো, হুইচ অফ দি ফলোয়িং কমিউনিটি, অর্থাৎ নিচের কোন কমিউনিটিটা এক্সপোর্টেড করা হয় কোথা থেকে, ইন্ডিয়া থেকে সব থেকে বেশি এক্সপোর্ট করা হয় কোনটা। নিচে এতগুলো অপশনস দেওয়া আছে: ইঞ্জিনিয়ারিং গুডস, রেডিমেড গার্মেন্টস, ড্রাগস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল, তারপর ইলেকট্রনিক গুডস। এবার দেখো এখান থেকে কোন অপশনসটা তুমি এলিমিনেট করতে পারবো। তো ফার্স্ট আমাদেরকে দেখা উচিত যে এলিমিনেশনস কোন অপশনসটা হবে। ওকে, তো ইলেকট্রনিক গুডস, তো আমাদের হাতে কি সবারই কিন্তু মোবাইল ফোন আছে। আর সেই মোবাইল বা স্মার্টফোনটা কি বেশিরভাগ দেখি চাইনিজ কোনো কোম্পানি, বা যেগুলো জায়োমি, তারপর পোকো বলো, হোয়াটসোএভার। এছাড়াও কিন্তু স্যামসাং, তারপর আইফোন। ওকে, মানে বেশিরভাগ যেগুলো ইলেকট্রনিক্সের আমরা আইটেমস দেখি এদিক ওদিকে, তো আমাদের চারিপাশে যেগুলো দেখি সবই কিন্তু কিন্তু বাইরের এগুলো। তো ডি অপশন তো হওয়ার প্রশ্ন উঠছে না, যেটা কি আমরা এক্সপোর্ট করবো ইন্ডিয়া থেকে। ওকে, তারপর রেডিমেড গার্মেন্টস তো আমাদের এখানে আছে, বাট অতটা সেই লেভেলে কিন্তু করা হয় না। এই রেডিমেড গার্মেন্টস আমরা বাইরে থেকেই কিন্তু বেশি নিয়ে আসি। ওকে, ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের বলো, সেসব কিন্তু অন্যান্য জায়গা থেকেই আসে। তো বি অপশন সেই হিসেবে কিন্তু ক্যান্সেল হয়ে গেল। এবার ড্রাগস, ফার্মাসিউটিক্যাল এটা আর ইঞ্জিনিয়ারিং গুডস, এই দুটো অপশনস কিন্তু আমার কাছে বেঁচে থাকলো। এবার এই দুটো অপশন থেকে আমি কোন অপশনটা বেছে নেবো। দেখো এখানে কি বলেছে, এ নাম্বারে ইঞ্জিনিয়ারিং গুডস আর সিতে আছে ড্রাগস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল। আমরা জানি যে ড্রাগস আর ফার্মাসিউটিক্যাল আমাদের এখানে কি সব থেকে সস্তায় পাওয়া যায়। যে কোনো ড্রাগস যেটা আমি ইউএসএতে নিতে যাই সেটা কিন্তু অনেকটা, সে একই ড্রাগ যদি আমি নেই তাহলে সেখানে কিন্তু অনেকটা মেহেঙ্গা পড়ে। ওকে, তো এখন কোশ্চেন হলো এই দুটোর মধ্যে কোনটা হবে। আর ইঞ্জিনিয়ারিং গুডসের মধ্যে যেসব অটোমোবাইল সেক্টর আছে সেগুলো কিন্তু পড়ে। আর এখানটায় আর এয়ারপোর্টস বলো, শিপ বলো, জাহাজ যেগুলো, সেগুলোতে কিন্তু ইঞ্জিনিয়ারিং গুডসগুলো ইউজ হয়। আর আমরা আয়রন আর স্টিল, এই যে ইন্ডাস্ট্রি আছে আয়রন স্টিল ইন্ডাস্ট্রি, এটাতে কিন্তু ইন্ডিয়া সেকেন্ড। তো আমাদের কাছে যদি সাপ্লাই আয়রন স্টিলের বেশি থাকে তাহলে আমরা কি করব। বেশি জিনিস যদি থাকে আমার কাছে, আমি অবভিয়াসলি চাইবো এটা মার্কেটে গিয়ে বিক্রি করতে। তাহলে ইন্ডিয়া কি করবে, অর্থাৎ ইন্ডিয়াও সেম জিনিস করবে, যে আমাদের কাছে আয়রন স্টিলের প্রচুর প্রোডাক্ট আছে, র মেটেরিয়াল আছে, তো সেগুলো আমি ইঞ্জিনিয়ারিং গুডস হিসেবে আমি বাইরের দেশে কি করব, বিক্রি করব। তো অ্যান্সার কিন্তু এ দুটো থেকে বেছে নিলাম যে কোনটা মোস্ট সুইটেবল ফর দিস কোশ্চেন্স, সেটা কিন্তু এ হয়ে গেল। তো এইভাবে আমরা কোশ্চেন্সের অ্যান্সারগুলোতে পৌঁছাতে পারবো। তো দেখলে কীভাবে লজিক্যাল ভাবে যদি আমি অপশনসগুলোকে পড়ি বা বোঝার একটু বুঝে চেষ্টা করি তাহলে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে। যখন তুমি এরকম কোশ্চেন অনেক প্র্যাকটিস করবে তখন এই যে লেন্দি প্রসেস দেখে মনে হচ্ছে যে অনেকটা টাইম লাগছে, সেটা কিন্তু তখন লাগবে না। ওকে, আমি বোঝানোর জন্য এত কিছু বললাম। তো তোমরা যখন করবে কোশ্চেনগুলো তখন কিন্তু সব বুঝতে পারবে যে হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। চলো তাহলে 102, অর্থাৎ পরের কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনে কি বলেছে দেখো, এটাতে বলেছে যে ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি ফেসেস কম্পিটিশনস ফ্রম, বলেছে ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি কম্পিটিশন ফেস করছে কোথা থেকে, চায়না, সাউথ কোরিয়া, জাপান, না অল অফ দ্য অ্যাবভ। তো এক্স্যাক্ট জানি না কোথায়। আর বহুত কান্ট্রি আছে, তারা তো বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, টেক্সটাইল এসব কী করে, সেগুলো অন্যান্য দেশে বিক্রি করে। তো অবভিয়াসলি এই সবকটা দেশ কি, আরও অন্যান্য দেশও যদি চলে আসে, আরও 4-5টা যদি দেশের নামও দিয়ে দেয়, তাহলে সবকটার সাথে কিন্তু কম্পিটিশন ফেস করতেই পারে, না করার কিছু নেই। তো সেই অনুযায়ী অপশানস কিন্তু ডি হবে, অল অফ দ্য অ্যাবভ। ওকে, পার্টিকুলারলি উই কান্ট সে যে চায়নার সাথে শুধু
কি হবে, যে কম্পিটিশন ফেস করবে মার্কেটে টেক্সটাইল বিক্রি করতে গিয়ে। সো এটা না, জাপানের সাথে হতে পারে, সাউথ কোরিয়ার সাথে হতে পারে। সো দ্যাট ইজ হাউ কাম টু দি অ্যান্সার। ওকে, তো চলো তারপরে কোশ্চেনটা দেখি। 103, 103-এ কি বলেছে? 103-এ কোশ্চেনটা দেখো, বলেছে যে এগ্রিকালচার সেক্টরে কোন বছর নেগেটিভ গ্রোথ রেট রেজিস্টার করা হয়েছে। তো এটা যদি আমরা দেখি তাহলে এটা বলতে পারো এটা একটা ফ্যাকচুয়াল কোশ্চেন্স। ওকে, আর এছাড়াও তুমি এর অ্যান্সার কিন্তু, যদি তুমি হিস্ট্রি পড়ে থাকো, সরি, এর অ্যান্সার কিন্তু তুমি যদি জিওগ্রাফি ভালো করে পড়ে থাকো তাহলে, তো জিওগ্রাফিতে একটা ফেনোমেনা পড়েছো এল নিনো, তাই তো? সেই এল নিনো ইভেন্ট ইন্ডিয়াতে কখন কখন হয়েছিল সেটা যদি তুমি, বা সেই আইডিয়া যদি থাকে, তাহলে তুমি এই অ্যান্সারটা কিন্তু করতে পারবে, বা গেস করতে তো পারবে অ্যাটলিস্ট। তো এল নিনো 2002 আর 2003-এ হয়েছিল, তার আগেও একবার 1970s-এ হয়েছিল। ওকে, 78 অর সামথিং দ্যাট টাইম। তো 2002 2003 কিন্তু এল নিনা ইয়ার ছিল। আর এই সময় কি হয়েছিল, মনসুন, এল নিনোতে কি হয়, মনসুন লেট করে আসে। তো মনসুন ডিলে হয়েছিল, আমাদের ইন্ডিয়াতে আসতে দেরি করেছিল। তার ফলে যত খারিফ ক্রপ আছে, রবি ক্রপ আছে, সেগুলো কিন্তু প্রোডাকশনটা অনেক কমে গেছিল। আর এই সময়ে উইন্টার যেটা, সেই উইন্টারে যে প্রোডাকশন, সামারে তো এই অবস্থা গেল, উইন্টারের সময় কিন্তু একই ধরনের যে প্রোডাকশন নেই, প্রোডাকশন খুবই কমে গেছে। তো অল ওভার যে গ্রোথ রেটটা সেটা কিন্তু -7%-এ পৌঁছে গেছিলো। তো দেখতে পাচ্ছ যে একটা জিওগ্রাফিক্যাল ইভেন্ট কীভাবে ইকোনমিক ইম্প্যাক্ট ঘটাচ্ছে, এবং তার জন্য গোটা দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা কতটা নেমে যেতে পারে, সেটা এই জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্ট দেখে আমরা বুঝতে পারলাম। তো হাউ, যে কিভাবে একটা জিওগ্রাফি ইকোনমিক ইম্প্যাক্ট করছে, অর্থাৎ ইন্টার রিলেটেড সবগুলো সাবজেক্টই, সেটা এখান থেকে বুঝতে পারলাম এই কোশ্চেনটা থেকে। সো অ্যান্সার 2002 আর 2003। ওকে, তো রিসেন্ট যদি আমরা বলি যে 2014-15-তে, তখন একটা কিন্তু নেগেটিভ গ্রোথ এসেছিল, যদিও এটা খুব কম ছিল 7%-এর থেকে, যেটা -7%, অ্যারাউন্ড 0.2%-এর মতো। ওকে, সো দিস ইজ দ্য স্মল ইনফরমেশনস, এটা ছোট একটা এরপরে 104-এ দেখো, 104-এর কোশ্চেনটা কি বলেছে? 104-এ বলেছে যে সর্ব শিক্ষা অভিযান এর লক্ষ্য কি? এর লক্ষ্য কি? প্রথম অপশন দেখো কি বলেছে, যে এলিমেন্টারি এডুকেশন সেটা গোটা দেশে ছড়ানো, তারপর ব্রিজিং অফ জেন্ডার গ্যাপস, যে জেন্ডার গ্যাপ রয়েছে সেটাকে কি কম করা, আর মেনটেন্যান্স অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি এডুকেশন, যে কোয়ালিটি এডুকেশন দিতে হবে বা মেনটেন করতে হবে, সেটা একটা প্রমিস করেছিল এই সর্বশিক্ষা অভিযানে। তো প্রত্যেকটা অপশন দেখো পজিটিভ উইথ রেসপেক্ট টু কি এডুকেশনস। আর সর্বশিক্ষা অভিযান আমরা সবাই জানি যেটা রিলেটেড টু এডুকেশনস। তো প্রত্যেকটা অপশানে দেখো এডুকেশনস আছে, আর এদের প্রত্যেকটার কি স্টেটমেন্ট থেকে তুমি বুঝতে পারছো একটা পজিটিভ আউটকাম বেরোচ্ছে। তাহলে এর অপশানস কিন্তু ডি হবে, প্রত্যেকটা অপশানসই হবে। ওকে, এইভাবে তুমি সর্বশিক্ষা অভিযানের লক্ষ্যটাতে, যে কোশ্চেন্স আছে সেটাতে পৌঁছাতে পারলে। আর সর্বশিক্ষা অভিযান যদি বলি, এটা 2001 এরকম টাইমে কিন্তু লঞ্চ করা হয়েছিল। ওকে, তারপর এটা সমগ্র শিক্ষা অভিযানের আন্ডারে কিন্তু ইন্টিগ্রেটেড স্কিম, যেটা সমগ্র শিক্ষা অভিযান, সেটার আন্ডারে কিন্তু চলে আসে। ওকে, সো দ্যাটস ইনফরমেশনস অ্যাবাউট সর্বশিক্ষা অভিযান। এরপরে 105-এ দেখো বলেছে রোলিং প্ল্যান কভার্ড হয়েছে কোন বছর, অর্থাৎ রোলিং প্ল্যান 88 থেকে 83। তো এবার আসা যাক রোলিং প্ল্যানটা কি। রোলিং প্ল্যান হচ্ছে, ধরো কোনো, অর্থাৎ আমাদের 5 ইয়ার প্ল্যান তো ছিল আগে, সেই 5 ইয়ার প্ল্যান একটা ফিক্সড প্ল্যান ছিল। ওকে, এবার এই ফিক্সড প্ল্যানের মধ্যে কিছু ফ্লেক্সিবিলিটি নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল, আর এই ফ্লেক্সিবিলিটি বা শর্ট টার্ম করে একটা প্রচেষ্টা চালানো হচ্ছিল, যে ছোট ছোট কিছু এম তৈরি করবে এবং সেই লক্ষ্যগুলো পূরণ করা হবে, তারপর লং টার্ম 20 ইয়ার্স সেই সবে কিন্তু ফলো করা হবে। তো হোয়াই দিস ফ্লেক্সিবিলিটি বা এই রোলিং প্ল্যানটা কেন আসলো? কারণ 1978-এর আগে বুঝতে পারছো একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি তৈরি হয়েছিল আমাদের ইন্ডিয়াতে। সো যে 5 ইয়ার প্ল্যান বা যে ব্রড প্ল্যানগুলো ছিল সেগুলোকে কিন্তু কার্যকরী করাটা একটু কঠিন হয়ে দাঁড়িয়েছিল। ওকে, অ্যাজ উই নো দ্য এমার্জেন্সি ফেস করেছিল এর আগে আগে। তো একটা কিন্তু ব্যাকল্যাশ ছিল আমাদের ইকোনমিতে। সো সেইটাকে টিকিয়ে রাখার জন্য এবং সেটা যাতে ঠিকমতো গ্রো করে, ওকে, তার জন্য মিড টার্ম স্ট্র্যাটেজি। 106 কোশ্চেনটা দেখি, তাহলে এটা বলেছে দেখো, হুইচ অফ দি ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট ইমিডিয়েট ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশনস ইনিশিয়েটেড ইন 1991। দ্যাট মিনস 1991 যখন গ্লোবালাইজেশন হলো, তার ইম্প্যাক্টে, তার ইমিডিয়েট যে ইম্প্যাক্ট আমাদের ইন্ডিয়াতে, সেটা কি কি বলতে পারো?
বলেছে কি ফার্স্ট, ইনক্রিজ ইন ইনফর্মালাইজেশনস অফ দ্য ইকোনমি, না এফেক্টিভ অ্যাক্সেস টু ফরেন মার্কেটস, আর ডিক্রিজ ইন ইনকাম ইনইকুয়ালিটি। কি হয়েছিল? তো ইমিডিয়েট বলেছে এখানে, এগুলো সবই তো ইম্প্যাক্ট এই গ্লোবালাইজেশনের, বাট এখানে তোমাকে ধ্যান রাখতে হবে যে কি বলেছে ইমিডিয়েট ইম্প্যাক্টটা কি, অর্থাৎ ইমিডিয়েট ইম্প্যাক্ট চেয়েছে যে গ্লোবালাইজেশন হলেই এর ইমিডিয়েট ইম্প্যাক্টটা কী হবে। আর 1991 আমরা জানি কি হয়েছিল, এলপিজি রিফর্ম, লিবারাইজেশনস, প্রাইভেটাইজেশনস অ্যান্ড গ্লোবালাইজেশনস। এই গ্লোবালাইজেশনের ফলে কি হয়েছে যে দেখো এই ফরেন মার্কেট যেটা আছে না, এই ফরেন মার্কেটের এফেক্টিভ অ্যাক্সেস ঘটলো। কারণ আমরা 1991 এলপিজি রিফর্ম কেন নিয়েছিলাম? কারণ আমাদের ইকোনমি কী ছিল? ক্লোজড ইকোনমি। আর এই ক্লোজড ইকোনমি আমরা ফলো করার জন্য কি হয়েছিল, আমাদের আমাদের যে গ্রোথ হচ্ছিল সেটা কিন্তু সেই হারে হতে পারছিল না, একটা লেভেলে গিয়ে কি কমে যাচ্ছিল বা একটা স্টেবল হয়ে যাচ্ছে। আর সেটাকে হিন্দু গ্রোথ রেট এইসব নিউজ পেপারে কিন্তু চলতো যে এত পার্সেন্টের বেশি, 3-4% বেশি আর গ্রোথই করতে পারবে না এরা। সো দিস কাইন্ড অফ থিংস তখন কিন্তু এসব চলছিল। ওকে, তো 107 দাগে, 107 দাগে কি বলেছে, অ্যাজ দ্য ব্যাংকার্স ব্যাংক আরবিআই, কারণ আরবিআইকে আমরা জানি যে ব্যাংকেরও ব্যাংক। ওকে, তো দ্যাট রিকোয়ার্স এভরি শিডিউল ব্যাংক টু মেনটেন। তো প্রত্যেক শিডিউল ব্যাংকে কি মেনটেন করতে বলে আরবিআই, যে ক্যাশ তোমার কাছে পর্যাপ্ত রাখতে হবে। কারণ কেউ যদি আসে তোমার কাছে ব্যাংকের ধরো খাতা, তুমি সেভিং অ্যাকাউন্টের খাতা খুলে রেখেছো, তো অবভিয়াসলি তুমি যে কোনো টাইমে চাইবো যে সে টাকা আমি উইথড্র করি। সো ক্যাশটাকে কিন্তু তার জন্য রিজার্ভ করে রাখতে হবে এই শিডিউল ব্যাংকের সাথে। ওকে, তো দিস ইজ দ্য শিডিউল ব্যাংক, এই পারফর্মটা করে থাকে যে কিছু ক্যাশ রিজার্ভ, আমরা পড়েছি ক্যাশ রিজার্ভ রেশিও, তো সেই ক্যাশ রিজার্ভ রেশিওতে এই ব্যাংকগুলো যে শিডিউল ব্যাংক আছে সেগুলো কিন্তু রাখতে হয়, আর যেটা আরবিআই কিন্তু নির্ধারণ করে। ওকে, এবার দেখো 108 দাগ, 108-এ কি বলেছে, 108-এ বলেছে যে হুইচ অফ দি ফলোয়িং ইজ নোন অ্যাজ ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া। ওকে, তো হীরের শহর কোনটা? তো অবভিয়াসলি আমরা সবাই জানি যে গুজরাটে সব থেকে বেশি কি হীরা এইসবের কারবারগুলো হয়। ওকে, তো সুরাট ইজ দ্য অ্যান্সার। ওকে, তো একটু যদি আইডিয়া থাকে নিউজ ফিউজে যদি দেখো, তাহলে সেখান থেকে কিন্তু পুরো তুমি অ্যান্সারটা কিন্তু করতে পারবে যদি নাও জেনে থাকো। সো দ্যাট ইজ হাউ উই ক্যান অ্যান্সার দেম। 109 দেখি, 109 দেখো ফাইন্যান্স কমিশন নিয়ে জিজ্ঞেস করেছে। তো ফাইন্যান্স কমিশনের অ্যাকচুয়ালি মেন কাজ কি? তো মেন কাজ তো আমরা জানি, পলিটিতে পড়েছি অলরেডি, তো ইকোনমি। তাহলে এটা কি? সেটা হচ্ছে রিকমেন্ডেড শেয়ারিং ট্যাক্স রেভিনিউ সেন্টার স্টেটের মধ্যে যে ট্যাক্সের শেয়ারটা কতটা হবে সেটা কিন্তু ফাইন্যান্স কমিশনস অফ ইন্ডিয়া রেকমেন্ড করে থাকে। ওকে, তো রিসেন্টলি 16th ফাইন্যান্স কমিশনস ফর্ম করা হয়েছে। 16th ফাইন্যান্স কমিশনসের চেয়ারম্যান কে? এটা তোমরা কমেন্টে জানাও, আমি কমেন্টে পিনও করে দেবো। ওকে, তো যাতে তোমরা অ্যান্সারটা দিতে পারো। ওকে, নেক্সট এরপরে কোশ্চেন দেখো 110, 110-এ কি বলছে, রেপো স্ট্যান্ড ফর ইন আ রেপো রেট। তো রেপো কি? রেপো হচ্ছে রিভার্স পেমেন্ট অপশনস, না রিপারচেজ অপশনস, না রুপি পারচেজ, না রুপি পেমেন্ট। তো আমরা ইকোনমিতে প্রথমেই পড়ি এই সাবজেক্টটা যে রেপো রেট। ওকে, সো এই রেপো রেটের ফুল ফর্ম হচ্ছে রিপারচেজ অ্যাগ্রিমেন্ট অর রিপারচেজ অপশনস। তো অ্যাকচুয়ালি রেপো রেট বা রিপারচেজ অপশনস অ্যাগ্রিমেন্ট এটা কি? এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে, ধরো কোনো শিডিউল ব্যাংক আছে, তো সাপোজ দিস দ্য শিডিউল ব্যাংক। এই শিডিউল ব্যাংক কী করবে, এই শিডিউল ব্যাংক তার কিছু ক্যাশ, ধরো রুপিস, এই রুপিস আরবিআইকে জমা দেবে। তো আরবিআইয়ের কাছে জমা রাখলো, আর এই রুপি যখন আরবিআইয়ের কাছে জমা দিল, তখন আরবিআই কিছু একে ইন্টারেস্ট দেবে, আর যে ইন্টারেস্টটা দিচ্ছে সেটাই হচ্ছে রেপো রেট, অর্থাৎ রিপারচেস অ্যাগ্রিমেন্ট। আবার ব্যাংক গিয়ে রিপারচেস করে নেবে। সো দ্যাটস ওয়াই ইট ইজ রিপারচেস অ্যাগ্রিমেন্ট। 111 দাগে দেখো বলেছে কোনটা ডাইরেক্ট ট্যাক্স নয়। ওকে, এটা ভালো করে খেয়াল রাখবে যে নয় জিজ্ঞেস করেছে। ডাইরেক্ট ট্যাক্স কি? ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যে তুমি ট্যাক্সটা দিচ্ছ, সেই ট্যাক্সটা সরাসরি তুমি গভর্নমেন্টকে দিচ্ছ। ওকে, সো গভর্নমেন্টকে যদি আমি সরাসরি বাই পার্সনস হিমসেলফ অর হারসেলফ সোজাসুজি কি গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, তাহলে সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। ওকে, তো ইনকাম ট্যাক্স কি? ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ছে, ওয়েলথ ট্যাক্সও, ইভেন গিফট ট্যাক্সও। বাট এন্টারটেনমেন্ট ট্যাক্স কিন্তু ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ছে না। কারণ এন্টারটেনমেন্ট ট্যাক্স কি? আমি ট্যাক্সটা সরাসরি গভর্নমেন্টকে দিচ্ছি না, আমি
ইন দ্য ফর্ম অফ জিএসটি বিএসটিতে কী করছি, যখন মুভি দেখতে যাচ্ছি তখন মুভিতে কিন্তু এক্সট্রা জিএসটি ট্যাক্স কেটে নিচ্ছে। ওকে, সো সি ইজ আ ইনডাইরেক্ট ট্যাক্স, নট আ ডাইরেক্ট ট্যাক্স। ওকে, নেক্সট 112তে দেখো, 112তে বলেছে হু ওয়াজ দ্য লাস্ট ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশনস। এটা তো ফ্যাকচুয়াল কোশ্চেন্স, এটা নর্মাল, যদি জানো তাহলে হবে, না জানলে এটাকে স্কিপ করবে। ওকে, দিস টাইপ অফ কোশ্চেন্স কি স্কিপ করার জন্য, তো স্কিপ কোথায় করতে হবে সেটাও জানতে হবে। তো এখানে যদি না জানো আন্ধাধুন কিন্তু অপশান স্টিক করার দরকারই নেই, যদি ওখানে অপশান ডি হবে। নেক্সট দেখি, নেক্সট বলেছে 113তে দেখো, বলেছে হুইচ ফলোয়িং আরবিআই আর রিজার্ভ ব্যাঙ্ক ইউজেস অ্যান্টি ইনফ্লেশনারি মেজার, অর্থাৎ নিচের কোনটা অ্যান্টি ইনফ্লেশনারি মেজার। তো তাহলে অপশানসগুলো দেখি এক এক করে। দেখো ডিতে কি বলছে, ওপেন মার্কেট পারচেজ অফ গভর্নমেন্ট সিকিউরিটি। এবার আরবিআই কি করছে, ওপেন মার্কেট অপারেশনস, এটা একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট টুল আরবিআই, যেটা দিয়ে কি করছে গভর্নমেন্ট সিকিউরিটি যত আছে, জিসেক যেটাকে আমরা বলছি গভর্নমেন্ট সিকিউরিটি, সেটা কি করলো, সেটা আরবিআই পারচেজ করলো, মানে কিনে নিল। এবার আরবিআই যদি পারচেজ করে নেয় তাহলে আরবিআইকে কি পয়সা দিতে হবে, ভাই পয়সা দাও তুমি গভর্নমেন্ট সিকিউরিটি নিয়ে যাও। তো রুপিজ আসছে, তো রুপিজ যদি মার্কেটে চলে আসে দ্যাট মিনস ইনফ্লেশনস বেড়ে গেল। তাহলে এখানে বলেছে অ্যান্টি ইনফ্লেশন, বাট এটা উল্টো হচ্ছে, তাহলে এই অপশন তো হবে না। সি নাম্বার দেখো কি বলেছে, সিআরআর মানে কি ক্যাশ রিজার্ভ রেশিও, এটা কি করছে কমাচ্ছে। এবার ক্যাশ রিজার্ভ রেশিও যদি কমায় একটা ব্যাংকের জন্য, তার মানে ক্যাশ কি করতে হবে, একটা ব্যাংকে কম রাখতে হবে। ক্যাশ যদি কম রাখতে হয় তাহলে সেই ব্যাংক কি করবে, এক্সট্রা যে ক্যাশ আছে সে ক্যাশটা দিয়ে দিবে মার্কেটে। তাহলে মার্কেটে কি হলো, রুপিস বেড়ে গেল। মার্কেটে যদি রুপিস বেড়ে যায় তাহলে তাহলে কি হবে, ইনফ্লেশনস হবে। তার মানে যদি সিআরআর কমায় তাহলে কি দেখছি আমাদের ইনফ্লেশন হয়ে যাচ্ছে, বাট আমাকে অ্যান্টি ইনফ্লেশন করতে হবে, তো এটা হচ্ছে না। এবার ব্যাংক রেট দেখো, ব্যাংক রেটটা কি, ব্যাংক রেট হচ্ছে যেই রেটে আরবিআই, ওকে সাপোজ ইট ইজ আরবিআই যে রেটে একটা ব্যাংকে কি করে লং টার্মের জন্য লোন দেবে উইদাউট কোলেটারাল, ওকে, তখন সেটা হচ্ছে ব্যাংক রেট। এবার ব্যাংক দেখছে যে বি অপশনটা দেখো, ব্যাংক দেখছে যে ব্যাংক রেট বেশি, অর্থাৎ আমি যদি লোন নিই আরবিআইয়ের কাছ থেকে আমাকে ইন্টারেস্ট বেশি দিতে হবে যখন পরিশোধ করব, তাহলে ব্যাংক তাহলে কি করবে, তাহলে বেশি টাকা কিন্তু এখন মার্কেটে আর দিতে পারছে না। ওকে, যদি এখন বেশি টাকা মার্কেটে না দিতে পারে তাহলে কি হলো, যে মার্কেটে পয়সা বাড়ার কথা সেটা কিন্তু বাড়বে না। তাহলে পয়সা যদি না বাড়ে অর্থাৎ রুপি কমে গেল মার্কেটে, আর রুপি কমে গেলে ইনফ্লেশন হলো না, দ্যাট মিনস অ্যান্টি ইনফ্লেশনারি মেজার্স। তাহলে অ্যান্সার কিন্তু বি। তো এইভাবে আমরা অ্যান্সারে পৌঁছাবো। তাহলে 115 দাগে দেখো, 115 কি বলেছে, হোয়েন আরবিআই কন্ডাক্টস ওপেন মার্কেট সেল অফ সিকিউরিটি ক্যাশ রিজার্ভ রেশিও কমার্স ব্যাংক কি হবে, কমার্শিয়াল ব্যাংকের কি হবে ক্যাশ রিজার্ভ রেশিওতে। ওকে, সো এখানে দেখো কি বলেছে, আরবিআই ওপেন মার্কেট অপারেশনস অর্থাৎ জিসেকের কথা হচ্ছে। তো জিসেক সিম্পল জিসেক আর হচ্ছে তোমার ধরো মার্কেট। এবার মার্কেটে আমি কি করছি, এই জিসেক সেল করছি। যদি মার্কেটে জিসেক সেল করি তাহলে রুপিস কি, রুপিস মার্কেট থেকে চলে আসছে। তো মার্কেটে যদি রুপিস না থাকে কি হবে, ক্যাশ কমে যাবে, অর্থাৎ ক্যাশই যাচ্ছে না, তো ক্যাশ রিজার্ভ রেশিও বা ক্যাশ ইয়েটা কমে যাচ্ছে। তাহলে ক্যাশ রিজার্ভ অফ কমার্শিয়াল ব্যাংক কী হবে, কারণ এই ক্যাশটা তো পুরো আরবিআইয়ের কাছে চলে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। সো 115 সিম্পল কোশ্চেন ছিল। ওকে, তো দেখো ভেরি রিসেন্ট ইয়ার্স হুইচ কান্ট্রি অ্যাকাউন্টস হাইয়েস্ট ইনওয়ার্ড এফডিআই ফর ইন্ডিয়া, দ্যাট মিনস ইনওয়ার্ড এফডিআই মানে কি, এফডিআই ইন্ডিয়াতে আসছে সব থেকে বেশি করতে হবে, এটা সবাই আমরা জানি যে মরিশাস আর সিঙ্গাপুর হবে, অবভিয়াসলি ফার্স্ট থেকে সিঙ্গাপুরই থাকে, তারপর সেকেন্ড মরিশাস। 117 কি বলেছে, রুপি হ্যাজ বিন ডিভ্যালুড টুয়াইস, দুবার রুপি ডিভ্যালুড করা হয়েছিল, কোন কোন বছর, সেটা হচ্ছে এটা ফ্যাকচুয়াল কোশ্চেন্স, এটা হচ্ছে তোমার 1966 আর 1951 বই। ওকে, এই দুটো বছর ডিভ্যালু করা হয়েছিল রুপিকে। তো এবার কোশ্চেন্স হচ্ছে ডিভ্যালু মানে কি, রুপি ডিভ্যালুয়েশনস মানে কি, রুপিজ ডিভ্যালুয়েশনস মানে কি, মানে হচ্ছে রুপির ভ্যালু কমিয়ে দেওয়া হলো, রুপির ভ্যালু কমলো মানে কি, মানে রুপির ডিম্যান্ডও কমে গেল। রুপির ডিম্যান্ড যদি কমে যায় আমি অন্য কথায় বলতে পারি রুপির সাপ্লাইও বেড়ে গেছে অ্যাজ পার ডিম্যান্ড সাপ্লাই রুল। এবার
রুপির ডিম্যান্ড যদি কমে যায় তাহলে কি হবে? ডলার রেসপেক্টে রুপির ডিম্যান্ড আছে। এবার এই যে রুপির ডিম্যান্ড কমে গেল, আমি যদি এখন অয়েল ইম্পোর্ট করতে চাই, ওকে, তাহলে আমার খরচা বেশি পড়বে। কেন? কারণ 1 রুপিস ইকুয়াল টু ধরো $60 হতো, তাহলে এখন 1 রুপিস ইকুয়াল টু লেটস সে $80 হয়ে গেছে। দ্যাট মিন্স ডিভ্যালুয়েশনস হয়ে গেছে। রুপি কি হয়েছে? महंगा हो गया। রুপি महंगा হয়ে গেছে। তো রুপি যদি महंगा হয় তাহলে আমি অয়েল যদি ইম্পোর্ট করতে চাই তাহলে আমাকে কি এক্সট্রা আরও পয়সা দিতে হচ্ছে। তাহলে ইম্পোর্ট কি হবে? ইম্পোর্ট কস্ট বেড়ে যাচ্ছে। ইম্পোর্ট কস্ট বেড়ে গেলে ইম্পোর্ট কম হবে আর এক্সপোর্ট বেশি হবে। সো দ্যাট ইজ হাউ যখন ডিভ্যালু হয় তখন এইভাবে কিন্তু সব কিছু ইম্প্যাক্টগুলো হতে থাকে। নেক্সট কোশ্চেন্সে দেখি 118 দাগে দেখো বলেছে মেইন ফোকাস অফ সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল ইউজড বাই আরবিআই টু কন্ট্রোল ক্রেডিট ইজ অন। ওকে, তো এটা কনসেপ্ট জিজ্ঞেস করেছে সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোলের, যেটা আরবিআইয়ের আরেকটা টুল। কোন টুল? এটা হচ্ছে কোয়ালিটেটিভ টুলস। সো এইগুলো টুল দিয়ে আরবিআই কি যেগুলো শিডিউল ব্যাংক আছে তাদের উপর কিন্তু নজরদারি করে। ওকে, তো এখানে মেনলি কি করে আরবিআই? আরবিআই হচ্ছে সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল করবে। দ্যাট মিন্স এটা একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝা যাক। ধরো একটা ক্লাসরুম আছে, তো এই ক্লাসরুমে একজন টিচার, ওকে, আর এখানে অনেক স্টুডেন্ট আছে। এবার সাপোজ এই স্টুডেন্টের কাছে অনেকগুলো চকলেট আছে, ওকে, দিস আর দি চকলেট লেটসে। এবার এই কী করছে? এর কাছে একটা দুটো আছে, ধরো এর কাছে দুটো তিনটে আছে, এর কাছে একটা আছে। তো এ কী করেছে? এই চকলেটগুলো হোর্ডিং করে রেখেছে। এবার এরা যদি কেউ এদের কাছে ধরো চকলেট খেয়ে নিল, তো চকলেট শেষ হয়ে গেল। এই যখন এর কাছ থেকে কিনতে যাচ্ছে, এর কাছে যাচ্ছে, তখন এ কী করছে? এক্সট্রা আরও বেশি টাকা নিচ্ছে, এই স্টুডেন্ট আরও বেশি টাকা নিচ্ছে। ওকে, কারণ এর কাছে বেশি হোর্ডিং করা ছিল জিনিসটা, চকলেটটা হোর্ডিং করা আছে, আর কারো কাছে সেরকম নেই, কমে গেছে অনেকটা। তো এই যে টিচার, এই টিচার অ্যাক্ট অ্যাজ এন আরবিআই। এই কী করবে? এই যে হোর্ডিং করে রেখেছে, সিলেক্ট একজন, অর্থাৎ সিলেক্টিভ, এখানে বলেছে কি সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল। তো যে সিলেক্টিভ একজনই যে হোর্ডিং করে রেখেছে সব টাকা বা সব ক্যাশ বা এখানে বলতে পারে চকলেট, সেটা এই টিচার সে কিনা এখন লেটস সে আরবিআই সে কী করবে? এটা ইনশিওর করবে যে এই হোর্ডিংটা যাতে না হয়। ওকে, সো দিস ইজ দ্য সিম্পল কনসেপ্ট অ্যাবাউট সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল। তো এখানে দেখো সি নম্বর অপশনটা যে ক্রেডিট ফর হোর্ডিং অফ গুডস ইন শর্ট সাপ্লাই অ্যান্ড স্পেকুলেশন ইন দ্য মার্কেট ফর সাচ গুডস। তো হোর্ডিং করে রাখলে কী হবে? তো মার্কেট পুরো ডিস্টরশনস হয়ে যাচ্ছে। তো সেই জন্য এটাকে নজরদারি রাখার দায়িত্ব হচ্ছে আরবিআইয়ের। নেক্সট 119 যদি দেখি, বলেছে দেখো ইন হুইচ অফ দি ফলোইং ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ান ওমেন মোস্টলি এমপ্লয়। এর অ্যান্সার কিন্তু টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি। অ্যারাউন্ড 50% ওমেন এই টেক্সটাইল আর গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু আছে। এটা মোটামুটি তোমার 120 থেকে বলেছে দেখো যে কোন বছর আরবিআই ন্যাশনালাইজড হয়েছিল। তো এটা আমরা সবাই জানি যে 1949-এ দিস ইজ দ্য ইয়ার আরবিআই ন্যাশনালাইজড করা হয়েছিল। তো আরবিআই সেট আপ কবে করা হয়েছিল? 1935, তাই তো? এটাই কোশ্চেন থাক। এরপরে আমরা বাকি কোশ্চেনগুলো দেখব প্রত্যেকটা ক্লাসে, এবং কোন কোন কনসেপ্ট রয়েছে এবং অপশনসগুলো কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব যে কিভাবে প্রত্যেকটা অপশনসকে আমি এলিমিনেট করে সঠিক অ্যান্সারে কিন্তু পৌঁছাতে পারি। তো এই যে এই ক্লাসটার মধ্যে তোমরা সেই পুরো প্রসেসটা দেখলে যে কিভাবে একটা কোশ্চেন্সের যেসব অপশনসগুলো আছে সেগুলোকে আমরা এলিমিনেট করে যে সঠিক অ্যান্সার সেখানে পৌঁছানো কিভাবে সেটা হবে, সেটা কিন্তু আমরা আজকে করলাম। তো এরকম আরও অনেক ভিডিও আসছে আগামীতে, এবং তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও করা হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা জয়েন হতে পারো। বেসিক্যালি WBCS মেন্সের জন্য করা হয়েছে এই গ্রুপটা, 2024-এ যারা টার্গেট করছে। ওকে, সো